আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা এখন ট্যাক্সেশন ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের কর বিধি, অর্থ বছর এবং কর বছর আমাদের মনে রাখতে হবে। অর্থ বছর 2022-23, অর্থ বছর কত বলতো? 2022-23। আর কর বর্ষ 2023-24। এই অনুসারে আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশের অঙ্ক সমাধান করব একেবারে নতুন বা আপডেট নিয়মে। যারা লাইভে যুক্ত হয়েছ একটু দ্রুত জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত হয়েছ এবং আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমি একটু লাইভটা শেয়ার করে ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দিব। তোমাদের যার সাউন্ড হচ্ছে ভাইয়া একটু অফ করে রাখবা, দেখবা যাদের একটু সাউন্ড আসে বুঝতে পারবা, নিজেরাই বুঝতে পারবা, তখন তোমরা একটু মিউট করে রাখবা, তাহলে ক্লাসও ভালো হবে। এটা কে? রূপানাথ, তুমি একটু মিউট করে রাখো তো, তোমারটাই সমস্যা হচ্ছে। যারটাই সমস্যা হবে সে মিউট করে রাখবা। ওকে, রূপানাথ তুমি মিউট করে রাখো, তোমারটাই দরকার নয় আনমিউট করার। ওকে, তাহলে আমরা ক্লাসটা এখন শুরু করতে পারি। আমরা প্রথমে যে বিষয়টা শিখব, এই অংশের নাম হচ্ছে চাকরি হতে আয়। কি বলেছে বলতো? এটা মানে পরিবর্তন হয়েছে, আগে ছিল বেতন হতে আয় ছিল। আগে কি ছিল? বেতন হতে আয় ছিল, কিন্তু তার নাম বর্তমান কি? চাকরি হতে আয়। চাকরি হতে আয় কনসেপ্ট খুব ভালো করে বুঝবা। আমরা যে অঙ্ক করব তার নাম কি বলতো? আমার এখানে ক্লাস করতে করতে মুখস্থ হয়ে যাবে নিয়মগুলা, নতুন করে তোমার আর নিয়ম মনে রাখা লাগবে না। চাকরি হতে আয় যখন তুমি অঙ্ক করবা, এই অঙ্ক মূলত 4 মার্কের জন্য আসতে পারে অথবা তোমাদের 10 মার্কের জন্য আসতে পারে। আমি তোমাদের একটা ফরম্যাট দিয়ে দিব, এই ফরম্যাটেই তোমরা অঙ্কগুলো সমাধান করবা। আর কারো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। ওকে, এই প্রথমে চাকরি হতে আয়ে প্রথমে আমাদের করদাতার নাম লাগবে। কিসের নাম লাগবে? করদাতা। মানে এখানে মনে করো যে কোনো একটা ব্যক্তির নাম হতে পারে, রহিম ট্রেডার্স বা আলাপ ট্রেডার্স, যাই হোক, এখানে আমাদের করদাতার নামটা প্রথমে আইবে। এই করদাতার নাম দেওয়ার পর আমাদের প্রয়োজন হবে ঠিকানা, মানে তার লোকেশন কোথায়। ওকে, আর যে ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানায় তার কর অঞ্চল কোথায়। কি বলিস আবার বলো? এই তোমাকে কিন্তু রিমুভ করে দিব এরপরে যদি তুমি আনমিউট না করো। রূপান, আর কখনো তুমি করবে না, মিউট থাকুক তোমার এই অংশ। একই কথা বারবার বলতে কিন্তু ক্লাসের মান নষ্ট হয়ে যায়। কি দরকার তোমার ওই ঝামেলা হচ্ছে আবার ওপেন করা? যারটা ওপেন করলে সমস্যা নেই সে ওপেন করুক। ওকে, তাহলে আমি যেটা বললাম যে ঠিকানা, তাহলে এই ঠিকানাটা কি? যে তোমার যে লোকেশনে সে বসবাস করে, এই লোকেশন অনুযায়ী আমাদের কর অঞ্চল আছে। আবার কি আছে বলতো ভাইয়া? কর অঞ্চল। এই কর অঞ্চল ভেদে
করের তারতম্য হতে পারে, কারণ যারা সিটি কর্পোরেশনে বসবাস করে তাদের সুযোগ সুবিধা আর যারা পৌর এলাকায় বসবাস করে এবং একেবারে গ্রাম্য এলাকায় বসবাস করে সকলের সুযোগ সুবিধা কি সেম হবে? না। তার মানে আমাদের পৌরসভা, গ্রাম্য থেকে পৌরসভায় একটু বেশি সুযোগ সুবিধা, আবার পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে আরো বেশি সুযোগ সুবিধা থাকবে। এটাই হচ্ছে নিয়ম। তা এরপর এই অংশ লেখার পর এগুলো যদি কোনো কিছু না থাকে জাস্ট লিখে রাখবা। আবাসিক মর্যাদা কি বলেছি বলো তো ভাইয়া? আবাসিক মর্যাদা। আবাসিক মর্যাদা, এটার কোনো অপশন যদি না থাকে জাস্ট লিখে নিবা। তাহলে আমরা কোন অঙ্ক করতেছি আবার বলো তো ভাইয়া? চাকুরি হতে আয়। তাই এখানে আমরা প্রথমে লাগবে করদাতার নাম, তারপরে ঠিকানা, তারপরে সে কোন কর অঞ্চলে পড়তেছে, তারপরে কি আবাসিক মর্যাদা। আচ্ছা, এখানে তোমরা কেউ ব্যবসা বাণিজ্য করো এমন কেউ আছো? বা তোমার বাবা বা হাজবেন্ড এমন কেউ ব্যবসা বাণিজ্য করে একটু বড় ধরনের কেউ আছো? নাই কেউ? আচ্ছা, তোমরা কি টিন সার্টিফিকেটের নাম শুনেছো? টিন সার্টিফিকেট বলো বলো। আচ্ছা আচ্ছা, মনে করো যারা ওই কর দেয় তাদের টিন সার্টিফিকেট থাকে কিন্তু, হ্যাঁ। আর বড় প্রতিষ্ঠানের কর দেওয়ার পর ওদের বিন সার্টিফিকেটও থাকে। মানে যারা অনলাইন ভিত্তিক বা বড় বড় প্রতিষ্ঠান আছে তাদের টিন সার্টিফিকেট বা কি সার্টিফিকেট থাকে? বিন সার্টিফিকেট থাকে, হ্যাঁ। তাহলে তোমার এই জায়গায় লিখতে হবে টিন, ইংলিশে টিন, কিন্তু উচ্চারণ করলে কি হয়? টি আই এন, টিন সার্টিফিকেট। আমরা এমনিতে টি আই এন, কিন্তু এটা টি আই এন, কিন্তু উচ্চারণ করলে কি হয়? টি আই এন, সে একই কথা, টিনই হলো। তাহলে আমরা এই টিন সার্টিফিকেট যদি থাকে ওই টিন সার্টিফিকেটের নাম্বার লিখতে হবে। যদিও এইগুলো আমাদের মেন অঙ্কে কাজ নেই, জাস্ট তোমাদের একটা ধারা দেখাচ্ছি তাই। এরপর আমাদের কি লাগবে? আয় বর্ষ। তোমরা যে আয় বর্ষে পরীক্ষা দিবা এই আয় বর্ষের নাম 2022-23। কি বলেছি? 2022-23। যেমন তোমাদের একটা শিক্ষাবর্ষ আছে না? তোমরা কত শিক্ষাবর্ষের স্টুডেন্ট বলো তো? 21-22। তোমরা প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছিলা কত সালের? 23 সালে। পরীক্ষা লিখেছিলা কত? পরীক্ষার খাতায় 23 সালকে লিখেছিলা? 22 লিখেছিলা। কি লিখেছিলা? 22 লিখেছিলা। তাই এরপর দ্বিতীয় বর্ষে যখন পরীক্ষা দিবা, যেই সালেই পরীক্ষা দাও না কেন তুমি লিখবা পরীক্ষার সাল কত? 23। 21-22 তোমার সেশন, কিন্তু তুমি পরীক্ষার সালটা লিখবা কত? 2023। হ্যাঁ, মানে এরপরে 24, তারপর 25। তার মানে তোমাদের অনার্স শেষ হওয়ার কথা 25 সালে। এখন এটা 26 বা 27 সাল পর্যন্ত লাগতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটু সময় লাগে এই। তাছাড়া কোনো সমস্যা নাই। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এখানেও তোমার আয় বর্ষ আছে। আয় বর্ষ কত আবার বলো? 2022-23। মনে রাখবা, আয় হয় যে বছর কর দেওয়া লাগে ঠিক তার পরের বছর। তাহলে আমরা এখানে লিখবো এখন কর বর্ষ। বলবো, অবশ্যই বলবো। কর বর্ষ 2000। আমি তোমাদের একেবারে থেমে থেমে পড়াবো, এমন না যে একদিনে সব শেষ করে দিব। এমন ভাবে বুঝাবো যাতে একবার বুঝাইলে তোমরা বলো যে না ভাই আমি
আপনি যতটুকু বুঝাইছেন আমরা ক্লিয়ার। আমি তোমাদের ঠিক সেভাবেই বোঝাবো, টেনশনের কোনো কারণ নেই। তোমাদের আমি আবারও বেসিক থেকে বোঝাই। মনে রাখো, আমি বলো ভাইয়া, বলো বলো। ভাই, আমি তো এই যে থার্ড ইয়ারে মার্কেটিং ডিপার্টমেন্টে, তা আমি কোন বর্ষ দিব? এখন তোমাদেরও এই একই বর্ষ, হ্যাঁ, ম্যানেজমেন্ট আর মার্কেটিং, কিন্তু তোমরা নিউ থার্ড ইয়ার, ঠিক আছে। হ্যাঁ জি ভাই। আর অ্যাকাউন্টিং এর কাছ থেকে তোমরা নিউ সেকেন্ড ইয়ার। কিন্তু সমস্যা হচ্ছে, যেমন একটা বিষয় দেখো, আমি এই যারা এবার ম্যানেজমেন্টে পরীক্ষা দিচ্ছে না, ম্যানেজমেন্ট বা মার্কেটিং এর পরীক্ষা চলতেছে, ওদের সামনের দিন কয়েকদিন পরে ট্যাক্সের পরীক্ষা আছে। তো এখানে একটা ঝামেলা আছে, যদি প্রশ্নকর্তা নিয়ম অনুসারে করে তাহলে ওদের উচিত হবে আয় বর্ষ 21-22 আর কর বর্ষ কি 22-23 দেওয়া। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের তাই দিয়েছিল কিছুদিন আগে, দ্বিতীয় বর্ষে পরীক্ষা হয়েছে না অ্যাকাউন্টিং এর, জি ভাই। ওদের তাই দিয়েছিল। ওই সময়ও অনেক স্যার বলেছিল যে আপডেট থেকে পরীক্ষা হবে, মানে আমাদের আপডেট বই আসে জুন মাসের পরে। আমার কথা বুঝেছো? তার মানে জুন মাস মেলা আগে চলে গেছে না। হ্যাঁ হ্যাঁ। ওদের পরীক্ষা কিন্তু হয়েছে কবে? ওদের পরীক্ষা মনে হয় ডিসেম্বরের পরে হয়েছে, বা নভেম্বর ডিসেম্বরে হয়েছে। তাহলে ওদের তো আপডেট হওয়ার কথা ছিল, কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম যে ওদের পরীক্ষা হবে 21-22 আয় বর্ষ, আর কর বর্ষ 22-23। কারণ ওদের যত বই ছিল সব ওই লেভেলের ছিল, এই নতুন কোনো বই ছিল না। কারণ ওরা তো পরীক্ষার্থী 22-এর, পরীক্ষার্থী কত ছিল? 22-এর। আর তোমরা পরীক্ষার্থী কত? 23-এর। হ্যাঁ, তোমরা পরীক্ষার্থী 23-এর, এজন্য তোমাদের আয় বর্ষ 22-23 আর কর বর্ষ 23-24। এটা নির্দিষ্ট নিয়ম। কারণ একটা জিনিস বোঝো, তোমরা এখন তোমরা নিজেরা ভাবো, যদি স্যার ভুল করে অন্য কিছু দেয় সেটা স্যারের ব্যর্থতা। কারণ কি, এটা জিনিস বোঝো, তোমরা বেসিকটা ক্লিয়ার করো। তোমরা এখন বই সব কিনছো কত 22-23-এর না? জি ভাই। আয় বর্ষ 22-23 তো কিনতেছো তোমরা বই নাকি? হ্যাঁ। কিনতেছো। আচ্ছা, তোমাদের পরীক্ষা বলো তো ভাইয়া, এই জুনের আগে হবে না পরে হবে? পরে। তাহলে পরে হবে। পরে যখন হবে, তোমাদের না আয় বর্ষ আবার নতুন একটা বই চলে আসবে 23-24। জি ভাই। স্যার যদি তোমাদের এই বই ফলো না করে ওই বই ফলো করে, তাহলে তোমাদের উপর অনিয়ম করলে না। লজিকে আসো, লজিকে আসো। কোশ্চেনে যা আসে আসুক, বা স্যার যা দিল দিল, স্যারের সেটা ব্যর্থতা, কিন্তু লজিক তো তাই বলে তোমাদের 22-23 তো কোশ্চেন করা উচিত নাকি? কারণ তোমরা তো পরীক্ষা দিবা 23-এর, সে 24 সালে দাও আর 25 সালে দাও। তোমরা তো পরীক্ষা দিবা কত সালের? 23-এর পরীক্ষা দিবা না? হ্যাঁ, তাহলে তোমরা তো এখন সবাই বই কিনতেছো, নতুন বই, সেই বইয়ের নাম 22-23। তোমাদের যদি 24 মানে 23-24 আয় বর্ষের দেয়, তাহলে ওটা কি হলো? স্যারের ব্যর্থতা, যে স্যার কোশ্চেন করবে তার ব্যর্থতা। যদিও এখনো পর্যন্ত এই টাইপের কোশ্চেন আসেনি। আগে যে টাইপের বই কিনবা ওই টাইপের আয় বর্ষ থেকেই কোশ্চেন করতে দেখেছি আমি, আজও পর্যন্ত এর এই নিয়ম মানে বাদ যায় নাই। তবে এই বছর কি করবে আল্লাহ ভালো জানে। যদি ভালো করে বোঝো, যারা তোমাদের আপুরা পরীক্ষা দিচ্ছে ম্যানেজমেন্ট আর মার্কেটিং এ, ওদের যদি তোমাদের এই আয় বর্ষ থেকে দেয় তাহলে 50% ফেল করবে। কারণ কি, ওই নিয়ম আর তোমাদের নিয়ম মেলা চেঞ্জ হয়েছে অনেক। গত বছরও এত চেঞ্জ ছিল না, কিন্তু তোমাদের এই দেখো এই নামও চেঞ্জ। যারা আমার পূর্বের ক্লাস নিয়েছো তারা জানো, আমি সেখানে শেখাইছিলাম বেতন খাতে আয়, কিন্তু এখন হয়ে গেছে কি চাকরি হতে আয়। এরকম অনেক নিয়ম চেঞ্জ হয়েছে। তার মানে যদি এই নিয়মে দেয় ওদের, তাহলে মনে করবা অর্ধেক ফেল করবে, আর দেওয়া উচিত হবে না। কারণ ওরা 1 বছর ধরে ওই আগের নিয়ম পড়ছে। এখন তুমি জুন মাসের মধ্যে পরীক্ষা নিতে পারোনি জাতীয় বিশ্ববিদ্যালয়, তোমার ব্যর্থতা, ছেলে মেয়ের তার ব্যর্থতা না। আমার কথা বোঝনি? তোমরা তো এখন এই নিয়মই শিখবা, তোমাদের এই নিয়ম সহজে চেঞ্জ হবে না, যেহেতু তোমাদের দিয়েই চেঞ্জ হয়েছে। আমার কথা বোঝনি? জি ভাই। তোমাদের সহজেই নিয়ম, আমরা কোন বইটা কিনবো?
তোমরা তোমরা যারা এখনো বই কেনোনি তারা এখন কিনো না, আমি যেহেতু শীট দেবো। আর যদি বই কিনতেই হয় জুন মাসের পরে যে বই বের হবে ওইটা কিনো। ভাইয়া ব্যতিক্রম সাজেশন কিনলে হবে? ব্যতিক্রম কিনলে হবে। আচ্ছা তোমরা একটা যদি বই কেনো কিনে ফেলো কোনো সমস্যা নেই, আর যতটুকু চেঞ্জ হবে আমি দিয়ে দেবো, না বোঝনি আমার কথা? তো এখন কি নতুন বই বের হয়েছে নাকি পরে? নতুন বই বলতে ব্যতিক্রমে নতুন বের হয়ে গেছে, মানে আবার বোঝো এই বর্ষে কিন্তু জুনের পরে চেঞ্জ হয়ে গেছে। কখন চেঞ্জ হয়েছে? এখন অলরেডি এপ্রিল চলতেছে, সামনে মে আবার জুন, তার মানে আবার জুলাই মাসে নতুন বই আইবে। তার মানে তোমাদের মানে প্রশ্নকর্তার নিয়ম হচ্ছে বিগত থেকে কোশ্চেন করা, এটা রুল, বিগত থেকে কোশ্চেন করা। তার মানে তোমাদের যে বই আছে বাজারে এটাই তোমাদের বই। এখন তোমাদের পরীক্ষা যারা থার্ড ইয়ারে আবার আগামী বছর এরকম এপ্রিলে বা মেতে হবে বা ফেব্রুয়ারিতে, তার আগে হবে না। এখন প্রশ্নকর্তার হাতে তো আবার নতুন বই চলে আসবে, তার উচিত এই পুরাতন বই দেখেই করা। আমার কথা বুঝেছো? তাহলে যাই হোক, এই সিস্টেমের গেড়া কলে একটু ঝামেলা আছে, ট্যাক্স নিয়ে খালি এই একটাই ঝামেলা, তাছাড়া তেমন ঝামেলা নেই। সবকিছু ঘোরানো লাগছে, বলছি যে কোনটা কিনলে ভালো হবে। আপাতত তোমাদের কেনার দরকার নেই, যদি ব্যতিক্রম সাজেশন কেনো ওইটা কিনলেই হবে। আর নতুন বই আর কোনো কিছু দরকার নেই, বাকিটা আমি শীট দিয়ে দেবো, বুঝতে পেরেছো? আচ্ছা ভাইয়া, আমি তো কিনে ফেলছি, এখন আবার ব্যতিক্রম কিনবো? তোমার আর কেনা লাগবে না, যাদের মেন বই কিনবা তাদের তো আর ব্যতিক্রমের কেনার কোনো দরকারই নেই। আমার কথা বোঝনি? আর যারা সাজেশন ব্যতিক্রম কিনবা, যারা সাজেশন ব্যতিক্রম কিনবা তাদের আর মেন বইয়ের দরকার নেই। তারপরে যদি মনে হয় ভাইয়া আমি ম্যাথের জন্য মেন বইটা রাখবো, তাহলে অবশ্যই অবশ্যই কমার পাবলিকেশনের মেন বই রাখবা, মন থাকবে? না বোঝো নাই? সব উলট পালট রাখছে ভাইয়া। আচ্ছা তাদের তাদেরটা নেওয়া যাবে না কোনোভাবেই, তাদেরটা পুরাতন ব্যতিক্রম কোনোভাবেই দ্বিতীয় বর্ষে নেওয়া যাবে না। যারা এবার পরীক্ষা দিচ্ছে তাদের তো এই 22-23-এর বইটাই আছে, আর আমরা যারা দেবো তা আমাদের তো 23-24-এ বের হবে। না ওদের 22-23 নেই, ওদের যে বইটা আছে ওদের বইটা 21-22 আছে, মেলা পুরাতন। তো আমরা যদি 22-23-টা কিনি তো ওদের প্রশ্ন থাকবে আমাদের বইতে? 22-23 কিনলে ওদের কোশ্চেন থাকবে না, কিন্তু নিয়ম তোমাদের আপডেট থাকবে, বুঝতে পেরেছো? ভালো না 23-24-টা কেনা? 23-24টা কেনা, তাহলে তোমাদের আবার ওয়েট করতে হবে আরো 2-4 মাস। ও, আর এখন যে না কেন সমস্যা নেই, আমি তো শীট দিয়ে করাচ্ছি তোমাদের। তো আমাদের পরীক্ষা আর কতদিন, মানে কবে হবে কিছু জানো? তোমরা যারা দ্বিতীয় বর্ষ পড়ো তাদের অক্টোবর নভেম্বরের দিকে হতে পারে। আমরা তৃতীয় বর্ষ। তৃতীয় বর্ষে তাহলে তোমরা 25 সাল ধরে রাখো, জানুয়ারি বা ডিসেম্বরের শেষে, তার আগে হওয়ার সম্ভাবনা নেই। কারণ বই কিনতে যদি আরো 4-5 মাস লেগে যায় তাহলে তো সমস্যা। নতুন ব্যতিক্রম সাজেশন বের হয়ে গেছে, ওটাই নিয়ে নিতে পারো, সমস্যা নেই। আর যতটুকু আপডেটের দরকার আমরা দিয়ে দেব, ঠিক আছে? দ্বিতীয় বর্ষে যারা আছো তারা কিনতে পারবা, তৃতীয় বর্ষে যারা তারা এখনো 2-3 মাস ওয়েট করো, মানে এদের পরীক্ষা শেষ হবে তারপরে কিনবা। আমার কথা বুঝেছো? যারা তৃতীয় বর্ষ, তৃতীয় বর্ষ তারা এখন কিনো না, যারা দ্বিতীয় তাদের নতুন বই চলে এসছে তারা কেন, কিন্তু তৃতীয় বর্ষরা এখন কিনো না। আচ্ছা আমি যে কথায় যাচ্ছি নতুন করে ভালো করে বোঝো, এই ট্যাক্স নিয়ে বেশ ঝামেলা আছে, আমি যেভাবে বলবো সেভাবে ফলো করবা। আমি আবার বলি, ট্যাক্স যে কোনো একটা স্যারকে ফলো করবা, ট্যাক্স যে কোনো একটা স্যারকে ফলো করবা, সবাইকে ফলো করার দরকার নাই। শ্রাবণী আপু তুমি, ও তোমার ওই শ্রাবণীর জন্য তোমাদের আবারও বলতেছি, যাদের আনমিউট করে ঝামেলা হচ্ছে আনমিউট করবা না ভাইয়া, আর কোশ্চেন করার সময় কোশ্চেন করে শেষ করে দেবা। আমার তো পড়াইতেই দিলে না আজ, ভালো করে বুঝো। তোমাদের আমি আবারও বলে দিই, প্রথম থেকে ট্যাক্সের ক্লাস যে কোনো একটা স্যারকে ফলো করবা,
না হলে কিন্তু মাথা টাথা আলো হয়ে যাবে। অন্য কোনো সাবজেক্টে এমন ঝামেলা নেই। ট্যাক্স যে কোনো একটা স্যারকে ফলো করবা, আমার কাছে পড়তেছো আমাকে ফলো করবা। অন্য কি স্যার কি বললো কোনো কিছু ফলো করার দরকার নাই। এখন তোমাদের যেটা বলি, তোমরা যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গণনা করো বা তারিখ দেখো, এটা কোন ইয়ার অনুসারে বলো তো? কথা বলো। এই ইয়ারকে আপনিই বলে দেন, আমরা জানি না। এই ইয়ারকে কি বলে বলো তো? অনেকেই বলতে পারবে। হ্যাঁ, একটু সময় দাও। আমরা তো ইয়ার গণনা করি দুই ভাবে, যে আমরা এই ইংলিশ তারিখ গণনা করি। হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা কি ইয়ার বলে? ক্যালেন্ডার ইয়ার। কি বলিস আবার বলো তো? আর একটা আছে ভাইয়া আমাদের ফিসকাল ইয়ার, মানে আর্থিক বছর। একটা আছে পঞ্জিকা বর্ষ। কি বলিস আবার বলো তো? পঞ্জিকা বর্ষ। আর একটা আছে কি বলতো? ফিসকাল ইয়ার, মানে আর্থিক বছর। ক্যালেন্ডার ইয়ার শুরু হয় জানুয়ারির 1 তারিখ থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে, আর শেষ হয় ডিসেম্বর 31। এটা মনে থাকবে? ক্যালেন্ডার ইয়ার কখন শুরু হয়? জানুয়ারির 1 তারিখ থেকে, আর শেষ হয় কখন ভাইয়া? ডিসেম্বরের 1 তারিখ, 31 তারিখ। আর একটা আছে ফিসকাল ইয়ার, মানে আর্থিক বছর। আর্থিক বছর শুরু হয় জুলাই মাসের 1 তারিখ। কখন আবার বলো? জুলাই মাসের 1 তারিখ। আর শেষ হয় জুন মাসের 30 তারিখ। আমাদের এটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম। তাহলে ফিসকাল ইয়ার কখন শুরু হয়? জুলাই মাসের 1 তারিখ। হ্যাঁ, আর শেষ হয় জুন মাসের 30 তারিখ। তার মানে এই দেখো, আমাদের এখন যে কর বর্ষ চলতেছে বা আয় বর্ষ চলতেছে, এই 22 সালের জুলাই মাসের 1 তারিখে শুরু হয়েছিল না, বোঝনি? আর 23 সালের জুন মাসে আমাদের শেষ হবে। 23 সালের জুন মাসের 30 তারিখে শেষ হবে। ভালো করে বোঝো। আবার বলো, আয় বর্ষ কখন শুরু হয়েছিল? এটা জুলাইয়ের 1 তারিখে, 22 সালের কিন্তু। আর জুন মাসের 30 তারিখ, 23 সাল অলরেডি কি হয়েছে? ওটা শেষ হয়েছে। এখন আমাদের চলছে কিন্তু 24 সাল। কত সাল? 24 সাল। 24 সাল। তার মানে তোমাদের হওয়া, মানে যেভাবে এখন তুমি এগিয়ে গেছো, তোমার তো বছর এগোয় নাই, তো তোমাদের হওয়া উচিত ছিল আয় বর্ষ 23-24 আর কর বর্ষ 24-25। কিন্তু তোমাদের যে পরীক্ষা গ্যাপ রয়েছে না, এই জন্য এটা পিছায়ে থাকে। আমার কথা বুঝতে পেরেছো? তাই এতটুকু মনে রেখো, আয় বর্ষ যখন থাকবে কর বর্ষ ঠিক তারপরে হবে। মন থাকবে না? ওকে, তাহলে আয় বর্ষ 22-23 আর কর বর্ষ 23-24। তাহলে কেন 22-23 বুঝেছো? মানে জুলাই মাসে শুরু হয় আর শেষ হয় কখন? জুন মাসে শেষ হয়। ওকে, ঠিক একই নিয়মে আমাদের কর বর্ষ তার পরে চলে যায়, আয়ের পরে কর বর্ষ চলে যায়। এই সিস্টেমটা মাথায় রাখবা। এখন তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো, বেতন নামে একটা অপশন। কি বলেছি? বেতন। হ্যাঁ, এই বেতনের অনেক রকম কাজ আছে, খুব ভালো করে বুঝবা। বেতন বিষয়টা কি?
বেতন মানে কেউ সংজ্ঞা দিতে পারবা? বেতনের একটা সংজ্ঞা দাও তো কেউ, যদি পারো নিজের মতো করে দিলেই হবে। বেতনের সংজ্ঞা দিতে পারো কিনা দেখো। কোনো কাজের বিনিময়ে যে অর্থ পাওয়া হয় তাকে বেতন বলে, না মজুরি? ওটা দৈনিক ভিত্তিতে হলে হবে মজুরি। দৈনিক ভিত্তিতে হলে কি হবে? মজুরি। আর ওটা যদি তোমার একটা নির্দিষ্ট সময় হতে পারে, সাপ্তাহিক বা মাসিক, তখন এটা কি বলা হবে? বেতন। বেতন। তোমরা এতটুকু মনে রাখবা ভাইয়া, মজুরি হচ্ছে কায়িক শ্রমের বিনিময়ে পাওয়া যায়, আর বেতন সাধারণ অবস্থায় কি? মেধাশ্রম। মেধাশ্রম, ঠিক না? কায়িক শ্রম খুব কম বেতন পায়, এরকম কায়িক শ্রম খুব কম, মেধাশ্রমটাই বেশি। মেধাভিত্তিক কাজে লাগায়ে মনে করো একটা নির্দিষ্ট সময় শেষে বেতন পাওয়া যায়। ওকে, এখন এই বেতন যদি প্রতি মাসে ভাইয়া 20,000 টাকা হয়, তাহলে তোমার সহজ হবে 20,000 গুণ কত? 12। তাহলে 20,000 গুণ 12 গুণ করে দেখো তো কত হয়? এক- 1,30,000 না 2,40,000। তাহলে এই জাতীয় বেতনে তোমাদের কোনো ঝামেলা নাই। মানে তোমার যদি এরকম সিম্পল বেতন থাকে, তাহলে তোমার কি নাই? কোনো ঝামেলা নাই। মানে একেবারে ছোট ওয়ানের মতো তুমি পড়াশোনা করে যেভাবে করছো, গুণ করছো, ওভাবে গুণ করে দেবা। কিন্তু তোমার যদি বেতন সাপোজ এমন থাকে 15,000, এই 15,000 মানে তোমার বেতন স্কেল 15,000 থেকে শুরু। কত থেকে শুরু? এরপর লেখা আছে মনে করে নাও 1,000। এটা হাই পেন কি লেখা আছে বলো তো? 1,000 গুণ 4 ইবি লেখা থাকবে। কি লেখা থাকবে আবার বলো? ইবি। এরপর মনে করো লেখা আছে এভাবে 1500 গুণ কত? 3। লেখার পর লাস্টে লিখে দিয়েছে মনে করো 23,500। এই একটা তোমরা দেখবা যখন পত্রিকায় চাকরি প্রকাশিত হয়, চাকরি পত্র, হ্যাঁ, তখন দেখবা এভাবে একটা অংশ লেখা থাকে। তোমরা এর আগে যদি না জেনে থাকো, আজকে ভালো করে জেনে নাও যে কোনটা দ্বারা কি বোঝায়। এই যে 15,000 স্কেল শুরু হবে না, বোঝনি? প্রতি বছর 1,000 করে বৃদ্ধি পাবে, এভাবে 4 বছর বৃদ্ধি পাবে। প্রতি বছর কত করে বৃদ্ধি পাবে? 1,000। এভাবে কত বছর বৃদ্ধি পাবে? 4 বছর। এরপর পরবর্তী 3 বছর 1,500 টাকা করে বৃদ্ধি পাবে। না বোঝনি? এখন কত সাল চলতেছে? এই 24-এ মনে করো তুমি 15,000 টাকায় স্কেলে জয়েন করছো, তাহলে 25 সালে তোমার বেতন থাকবে বেসিক বেতন 16। 26 সালে তোমার বেতন হবে 17, আরো 1,000 বেড়ে যাবে। 27 সালে এই হচ্ছে তোমার মনে করো 24 গেল, 25 গেল, 26 গেল, 27 গেল, ঠিক আছে? এর পরের বছর মনে করো কত করে বাড়বে তোমার? 1,500 করে বাড়বে। তো তখন আর 28,000 টাকা না হয়ে তোমার হয়ে যাবে কত? তাহলে আমার কিন্তু এটা তো বেসিক ছিলই, তার মানে আমার 4 বছর বাড়বে, তার মানে আরো 1 বছর বাড়বে, 29,000। 29 বলছে, এখানে কত হবে? এটা এখানে ভুল হয়ে গেছে, এখানে হবে 18 আর এখানে হবে 19,000, তাই না? এবার 29 সালে যে এর বেতন হয়ে যাবে 20,000 কত? 500। ঠিক 30 সালে যে বেতন হয়ে যাবে কত? 22,000। 31 সালে যে বেতন হবে কত? ও দেখো মিলে গেছে, দেখো তো আমাদের হিসাব। তাহলে এই সিস্টেমটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এই একটা আমাদের বেতনের সিস্টেম।
মানে আমাদের বেতন নিয়ে এই সিস্টেমটা মাথায় রাখবা। এখন তোমাদের আমি ওই যে ভাষাটা লিখলাম এখানে আমি আরো একটু তথ্য দেখাই দিই। মনে করো তা এখানে 30শে জুন তারিখে মূল বেতন ছিল, মনে করো কবে আবার বলো, 30 জুন তারিখে মূল বেতন ছিল মনে করো 20,500 টাকা। এখন তোমরা বলো আমাদের অঙ্ক শুরু হয় কখন? জুলাই মাসের 1 তারিখ থেকে ভাইয়া। আর এখানে দেওয়া আছে যে 30শে জুন তারিখে মূল বেতন ছিল কত? 20,500। আর মনে করো তার বেতন বৃদ্ধি পায়, তার বেতন বৃদ্ধি পায় এখানে যেহেতু আমাদের 30শে জুন ছিল, আচ্ছা মনে করো জানুয়ারি 1 তারিখে। কখন বেতন বৃদ্ধি পায়? এই কথাটা খুব ভালো করে বোঝো ভাইয়া, গুরুত্বপূর্ণ কথা। জানুয়ারি 1 তারিখে যদি বেতন বৃদ্ধি পায় তাহলে বলো তো জানুয়ারি মাস আমাদের চাকরি করার কয় মাস পরে এসেছে? 6 মাস। কারণ জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা চাকরি করেছি। আমি তোমার এখানে আরো ভালো করে বুঝাইয়া দিয়েছি যে এই জায়গায় আমি আসি, তা বলো তো বেতন বৃদ্ধির, এটা বেতন বৃদ্ধির পর। দেখো বেতন বৃদ্ধি পায় কবে? তাহলে এই 30শে জুন এটা বেতন বৃদ্ধির পর না বেতন বৃদ্ধির আগে, কে বলতে পারবে? বাহ, কারণ কি জুলাই আগে আসে, এই ভালো করে বোঝো, জুলাই আগে আসে ভাইয়া, তারপরে এভাবে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, তারপরে জুন। তার মানে কি বেতন বৃদ্ধির পরের টাকা দেওয়া আছে। তাহলে বলো বেতন বৃদ্ধির আগে কত টাকা ছিল? 19,000 টাকা। বাহ, তাহলে আমরা বুঝলাম যে জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 কয় মাস? কত করে পাবে না বোঝনি? তাহলে গুণ করলে একটা টাকা আইবে, গুণ করো 1,14,000। আর একটা লক্ষ্য করো, এখন তোমার বেতন বৃদ্ধি পেয়েছে জানুয়ারি থেকে, তাহলে জানুয়ারি 1 থেকে জুন কত? 30, এখানেও 6 মাস। এখানে কত করে পেয়েছো? 20,500। তাহলে 1,20,000 আর 1,23,000। দেখো তো ভাইয়া, 1,14,000 আর 1,23,000, তাহলে কত হলো? তাহলে মূল বেতন 1 বছরে কত? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো তো তোমরা? বোঝনি? আমি আবারও বলি যে তার বেতন বৃদ্ধি পাইছে কখন, দেখো তো। এই দেখো তোমাদের মানে আমাদের হিসাব শুরু হয় জুলাই মাসের 1 তারিখে। কখন? এরপরে জুলাইয়ের, তোমরা আগে জানুয়ারি থেকে গণনা করতে না, এখন ট্যাক্সে যখন অঙ্ক করবা তোমরা মনে করবা বছরের প্রথম মাস জুলাই। বছরের প্রথম মাস কখন? জুলাই। এরপর কি? আগস্ট, এরপর সেপ্টেম্বর, এরপর অক্টোবর, এরপর নভেম্বর, এরপর ডিসেম্বর। আচ্ছা, তাহলে এরপর এই যে আমাদের 6 মাস গেল, এরপর কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, এরপর মার্চ, এপ্রিল, এরপর কি? মে, এর লাস্টে জুন।
তা বৃদ্ধি পেয়েছিল কখন? তাহলে এই 6 মাস তো বেতন বৃদ্ধি পাই নাই। আর আমার বেতনের টাকা দেয়া আছে কোন মাসে? জুন মাসে 20,500 করে। তাহলে দেখো বৃদ্ধি পেয়েছে কখন? তার মানে এই 6 মাসই কত করে পেয়েছে? তাহলে 20,500 আগে ছিল বেতন কত? এখানে দেখো তো 19,000 না? তার মানে এই 6 মাস কত করে পেয়েছে? এবার ক্লিয়ার কিনা বলো সবাই? বেতনটা বৃদ্ধি পেয়েছে জানুয়ারিতে, আর জুন মাসের বেতন দেওয়া আছে। তার মানে কি ওই জানুয়ারি থেকে জুন প্রতি মাসে 20,500 করে পেয়েছে, না বোঝনি? আর আগের 6 মাস কত করে পেয়েছে? আচ্ছা, আরো কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি আবারও বোঝাবো, না হলে কোনো সমস্যা নেই। স্যার কিন্তু আপনি তো লিখেছেন যে 15,000 টাকা প্রথমে, তারপর 1,000 করে 4 মাস। হ্যাঁ হ্যাঁ, এবার এখানে তুমি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসছো। আবার তাকাও, 15,000 টাকা ও যখন চাকরি শুরু করেছিল তখন, কখন? শুরুতে। হ্যাঁ, একেবারে জয়েনের দিন। কিন্তু এখানে দেখো কোশ্চেনে বলেছে 30শে জুন তারিখে মূল বেতন কত বলে দিয়েছে? 20,500। তার মানে ও আর ওই শুরুর 24 সালে নেই, ও বর্তমানে এই 29 সালে আছে। তার মানে ওর বেতন বৃদ্ধি পেয়ে 20,500 হয়েছে। তার পূর্বের বছরে কত ছিল? 19,000। এবার বুঝেছো? হ্যাঁ, এই সালটা মনে করো না আরো আগে, মনে করো 18 সালে জয়েন করেছিল, এই বর্তমান সে 24 সালে আছে, না বোঝনি? ওকে, যেটা লেখা থাকবে তার উপরেরটা প্রথম 6 মাস, আর যেটা থাকবে সেটা পরের 6 মাস। এই অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্ক এখানে পরে আবার চেঞ্জ হয়ে যাবে, এখানে ওয়েট করো তুমি। এই সিস্টেমটা ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো। যে আমি যেহেতু জানুয়ারিতে বৃদ্ধি পেয়েছে 1 তারিখে, তার মানে 6 মাস। তোমার কথা এখন এই পর্যন্ত ঠিক আছে, যে পূর্বে 6 মাস আর পরে 6 মাস, এই পর্যন্ত বুঝেছো? এবার মনে করো তোমাদের সিস্টেমে অঙ্ক দিচ্ছি, মনে করো এখন মনে করো তোমার বেতন বৃদ্ধি পেয়েছে নভেম্বর মাসের 20 তারিখে। কয় তারিখে? তাহলে বলো বেতন এখন বেতন বৃদ্ধি পেয়েছে। আমি আগের গুলো তাহলে মুছে দিই, এই যে আগের গুলো মুছে দিলাম, এই যে টাকার অঙ্ক আগের গুলো মুছে দিলাম, এখন এটাও মুছে দিলাম। তাহলে নভেম্বর মাসে যদি 1 তারিখ হতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু বৃদ্ধি পেয়েছে কয় তারিখে? 30 তারিখ। নভেম্বর মাস ভেজাল মাস, তাহলে নভেম্বর মাসকে রেখে দাও। তাহলে নভেম্বর মাসের আগে কয় মাস চলে গেছে? 4 মাস। নভেম্বর মাসের পরে কয় মাস? 6 মাস। 6 মাস না, 7 মাস। নভেম্বর মাসটা ভেজাল মাস, কারণ কি কে বলতে পারবা? কারণ এখানে 20 তারিখ লেখা আছে। কয় তারিখ লেখা আছে? 20 তারিখ। 1 তারিখ লেখা থাকলে ভেজাল না, 1 তারিখ বাদে যে তারিখই থাকুক সেই তারিখটা ভেজাল তারিখ। তাহলে সেই মাসটা পুরোপুরি বাদ। তাহলে ওই মাসের পূর্বে 4 মাস, আর ওই মাসের পরে কয় মাস? 7 মাস। 7 মাস। তাহলে নভেম্বর মাসে যেহেতু বেতন বৃদ্ধি পেয়েছে, তার মানে পরের 7 মাস 20,500 করে, এতে কোনো সন্দেহ আছে? না। আর পূর্বের 4 মাস কত করে? 19,500। 19,000। এখন তোমরা বলো নভেম্বর মাসে যদি বেতন বৃদ্ধি নাও পাইতো তাহলে কত টাকা হতো? 19,000। নভেম্বর মাসে কত টাকা বেশি বেতন বৃদ্ধি পেয়েছে? 1500। বাহ, এভাবে উত্তর দিবা। এভাবে উত্তর দিলে অনেক সহজ হয়ে যাবে। নভেম্বর মাস কত দিনে? বাহ, ফাইন। এখন কয় তারিখে বেতন বৃদ্ধি পেয়েছে? 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আঙুল গোনো, বিয়োগ করলে কিন্তু উত্তর মেলবে না। 11। তার মানে 11 দিনের বেতন আমি বেশি করে দেবো, না বোঝনি এখনো? কনসেপ্ট ক্লিয়ার?
তাহলে এখানে 19 দুগুনি কত, 38 দুগুনি 76,000 টাকা হয় প্রথম 4 মাসে। আর এখানে 20,500 গুণ করা কত হয়, 7 গুণ 20,500, 1,43,500। আর একটা ভাইয়া এখানে এই যে 1500-কে 30 দিয়ে ভাগ করো, 5 11 তাহলে 55, 550 টাকা, 19,550 না, বোঝনি? তাহলে এই 76,000 আর এই তিনটে অর্থ যোগ করলেই এই বছরের মূল বেতন। ভাইয়া এখানে যদি ডিসেম্বর মাসের 20 তারিখ থাকতো তাহলে আমরা 31 দিয়ে ভাগ করতাম। হ্যাঁ, 31 দিয়ে ভাগ করতাম, তখন আবার 11 জায়গায় 12 দিন হয়ে যেত। ওকে, তাহলে এই কনসেপ্টে তোমরা অঙ্ক পারবার না বেতন নির্ণয় করতে যদি এরকম কঠিন বেতন আসে? ওকে, মানে আমাদের বেতন খাতগুলো ঠিক এভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে। আর তোমাদের এই নিয়মটা আমি আমাদের শীটটা ঠিক করে তোমাদের গোছালো যারা রেকর্ড কোর্স আর লাইভ কোর্স দুইটাই ভর্তি আসো তাদের গোছালো কোর্সটা দেখে দিয়ে দিবানি। তোমরা আগের থেকে একবার ক্লাসগুলো দেখতে পারলে আমি যখন লাইভে আইবো তখন আরো বিষয়টা ক্লিয়ার হবে বেশি। আর তোমাদের 2-1 দিনের মধ্যে স্ট্যাটিস্টিক্সটা অ্যাড দিয়ে দিবানি, আর অন্যান্য জিনিসগুলাও এগিয়ে যাচ্ছে, খুব দ্রুতই পেয়ে যাবানি। ওকে, তাহলে আমাদের বেতন খাত নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আর বেতন খাতে শুধু আমরা বেতন শিখলাম। আগে আমাদের বেতন খাতে ধারা ছিল, মানে এই যে বেতন খাত, আর এখন তো আমাদের চাকরি খাত, চাকরি হতে আয়। এই চাকরি হতে আয় ধারাটা লিখে রাখো তো ভাইয়া, 32 থেকে 34। কি বলেছি? চাকরি হতে আয় ধারা কত? 32 থেকে 34। মুখস্থ রাখতে হবে, কিন্তু এটা মুখস্থ বিদ্যা, মানে এখানে বোঝার কিছু নেই। এই অঙ্ক যেটা বুঝালাম ওইটা বোঝার আছে, কিন্তু এই যে ধারা, এই ধারা তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। কারটাই সাউন্ড হচ্ছে ভাই, একটু অফ করো, অফ করো। নয়েজ তোমাদের জন্য হচ্ছে, আমাদের জন্য না। এই তানিয়া, তোমার টপ করো। ভাই আমারটা অফিসে এই তো উপরে আর একটা তানিয়া আছে, দেখো, মুসাম্মদ তানিয়া খাতুন। যার হ্যাঁ, ওই যারটাই ঝামেলা হবে সাথে সাথে অফ করবা, তাহলে তোমাদেরই ভালো হবে। ওকে, তাহলে আমাদের বেতন খাতে ধারা যদি কেউ বলে তাহলে তুমি কি বলবা? 32 থেকে 34। হ্যাঁ, এখন যেগুলো আপডেট শেখাবো এগুলোই মনে রাখবো, অন্যগুলো মনে রাখার দরকার নেই। ওকে, এরপর তোমার একটা নিয়ম আছে ভাইয়া, যদি তুমি কি বলা যায়, মোট যে বেতন খাতের আয় না, ভালো করে বুঝো কি বলেছি ভাইয়া, মোট বেতন খাতের আয়ের মনে রাখবা যে 4.5 লক্ষ টাকা পর্যন্ত কর অব্যাহতি। কি বলেছে বলো তো ভাইয়া? এটা লিখে রাখো, তোমরা খাতা বের করো, খাতা বের করে লিখে রাখো। হ্যাঁ চাকরি খাত না? হ্যাঁ হ্যাঁ, চাকরি হতে আয়, এটা চাকরি হতে আয়। লিখে রাখো, চাকরি হতে আয়ের মোট 1/3, মানে 3/1 অথবা 4,50,000 টাকা চাকরি হতে আয়ের চাকরি হতে মানে হতে আয়ের 1/3 মানে 3/1, হ্যাঁ, অথবা
4,50,000 টাকা পর্যন্ত কর অব্যাহতি। কর অব্যাহতি মনে রাখবা, আমি তোমার এই সিস্টেমটা আরেকটু ক্লিয়ার করে দিই। এই যে আমরা যখন বেতন খাতের অঙ্ক করবো না, এই বেতন খাতের মোট আয় বলে একটা অংশ আইবে। মনে করো আমাদের বেতন খাতে মোট আয় এসেছে 10 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। তো এর যদি ভাইয়া 1/3 অংশ করো তাহলে কত হবে? করো না ভাইয়া, 3 দিয়ে ভাগ করো। 3,33,333। এখানে লিখবা অথবা 4 লক্ষ কত যেটি কম, যেটি কম। তো মনে করো তোমার আয় ছিল মোট কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। এখন তোমার কর অব্যাহতি হবে ওই 10 লক্ষ টাকা মোট আয় হয়েছে মনে করো যোগ করে। এই 10 লক্ষ টাকার কর অব্যাহতি হবে 3/1 অথবা 4.5 লাখ, যেটি কম। কম কোনটা এখানে বলো তো? 3,33,333। এটা আমরা মাইনাস করব করে যে মানটা থাকবে, কত থাকবে? 6,67,667। হ্যাঁ 67। ভাইয়া বলো ভাইয়া। এইগুলা তোমার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলো ভাইয়া, জোরে বলো, মাইকটা কাছে নিয়ে বলো। চাকরি হতে আয়ের যে মানে মেথড ফর্মুলাটা এটা কি দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের আগে শীট সব তৈরি করা আছে। যেহেতু রুল চেঞ্জ হয়েছে, রুলটা গোছায় না হয়ে তোমাকে দিতে পারছে না। আমার কথা বুঝেছো? মানে শুধু রুল চেঞ্জ হলে তো হতোই, আমার তো সব অঙ্ক এখন চেঞ্জ করা লাগবে, উত্তরগুলা। বুঝেছো? এই উত্তরগুলা ঠিক করে তাই তোমাদেরকে একবারে দেবো। আর আমি তো এখন যেগুলো লিখে দিচ্ছি এগুলো অল্প অল্প করে পড়ো, মানে আপাতত ট্যাক্সে বেশি এগিয়ে যাওয়ার দরকার নেই। মানে ট্যাক্সটা আমি যা করাই তাই করো, এর বাইরে করার দরকার নেই আপাতত, ঠিক আছে? তাহলে আমি তোমাদের যেটা বোঝালাম যে তোমার চাকরি হতে আয়ের যে টাকাটা মোট হবে তার 3/1 কি হবে? কর হতে অব্যাহতি অথবা 4.5 লাখ। এই দুটোর মধ্যে তুলনা করবা কোনটা কম। তা কম তো ওই 3,33,333 হলো। তাহলে বিয়োগ করে আমার তাহলে এই যে লাস্টে ক টাকা উত্তর পাইলাম বলো তো? 6,67,667। এই টাকার উপরে সরকারের কর দিতে হবে। না বোঝনি আমার কথা? ও 66,000 হবে। আচ্ছা তাই হলো, সমস্যা নেই, মাইনাস করে যা হবে তাই লিখবা। হ্যাঁ, মাইনাস করে যদি 66 হয় তুমি 66 দাও। ওকে, 6,66,667, মানে এই টাকার উপরে সরকারকে কর দিতে হবে। না বোঝনি? আর করের রেট আছে, করের রেট গুলাও তোমাদের আমি শেখাই দেবো। আর একটা রুল তুমি মনে রাখবা, মানে এই অঙ্কের মধ্যে বেশি আসার সম্ভাবনা আছে। মনে করো তুমি চাকরি করো, কি করো? চাকরি করো। এখন তোমার মোটর সাইকেল দিয়েছে কোম্পানি থেকে, কি দিয়েছে বা গাড়ি দিছে, মোটর সাইকেল বা যাতায়াতের জন্য গাড়ি দিছে। তা গাড়ি যদি 2500 সিসির নিচেই থাকে, সিসি বোঝো তো? মোটর সাইকেলে আমরা ম্যাক্সিমাম আগে ছোটবেলায় যে গাড়িগুলো চালাইছে ওগুলো 50 সিসির গাড়ি। তারপরে 100 এসছে, এখন তো বাংলাদেশে 150 বা 160, 200, 250 আছে, তাই না? আর বাইরের কান্ট্রিতে মোটরসাইকেলে 1000 সিসিও আছে।
আর প্রাইভেট কার কত থেকে শুরু হয়? মনে করো একটু নর্মালের দিক থেকে 1200, 1400, 1600 এরকম আছে। তা যাই হোক, আমাদের অত কিছু জানার দরকার নেই। তোমার কোশ্চেনে লেখা থাকবে, আর লেখা না থাকলে তুমি যে কোনো একটা অনুমান করে নেবা। কি করে নেবা? অনুমান। 2500 সিসি কি বলেছি এটা লিখে রাখো, এই নোটটা লিখে রাখো। 2500 সিসি যদি গাড়ি হয়, তো প্রতি মাসে 10,000 টাকা হিসাবে 12 মাসে 1,20,000 টাকা পাওয়া যাবে। কি বলেছে আবার বলো? 2500 সিসি নিচেই যদি হয়, নিচে, তাহলে প্রতি মাসে 10,000 টাকা হিসাবে 12 মাসে কত টাকা পাওয়া যাবে? এটা কি সুবিধা? মোটর গাড়ি সুবিধা। মোটর গাড়ি সুবিধা। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো। না ভাইয়া, বুঝতে পারিনি আরেকবার। মনে করো গাড়ি তোমার দিয়েছে, চাকরি যেখানে করো, তা ওই গাড়ির তো একটা খরচ আছে না? তো ওই গাড়ির খরচ বাবদ প্রতি মাসে 10,000 করে তুমি পাবা। কোনো কিছু উল্লেখ না থাকলে তুমি টিকায় লিখে দিবা যে ধরে নেওয়া হলো গাড়িটি 2500 সিসির নিচেই আছে। মনে থাকবে? জি ভাইয়া। এখন যদি উল্লেখ থাকে ভাইয়া গাড়িটি 2500 সিসির উপরে, 2500 সিসির কি উপরে, খুব ভালো করে বোঝো। আমরা আগামী দিনে একটা অঙ্ক করব, মানে আমরা বেতন খাতটা এক একটা করে খাত শেষ করব, অনেকগুলো খাত আছে। তা আমরা প্রথমে তোমাদের এই বেতন খাতটা শেষ করব। এই বেতন খাতটা মোটামুটি বুঝালাম, এই বেতন খাতের কিছু অঙ্ক করাবো, তাহলে ক্লিয়ার হবা। তার আগে ক্লিয়ার হওয়া একটু টাফ হয়ে যাবে। তা টাইম শেষ, আমি এটি বলে দিই যে 2500 সিসির উপরে যদি হয় তাহলে প্রতি মাসে 25,000 করে, এটা মনে থাকবে না? জি ভাইয়া। 12 মাসে 3 লক্ষ টাকা। এই শেষ, মানে এই পর্যন্ত আমাদের নিয়ম শেষ আপাতত। প্রতি মাসে 25,000 টাকা করে 12 মাসে 3 লক্ষ টাকা মোটর গাড়ি সুবিধা পাওয়া যাবে। ওকে, ইনশাল্লাহ দেখা হবে তাহলে আগামী ক্লাসে। আজ এ পর্যন্তই থাক।